নার্সের সাহায্যে তটিনী হসপিটাল থেকে বেরিয়ে গেলে তটিনীর পিছনে লোক লাগিয়ে দেয় শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে কর্ণ চ্যাটার্জি ফোন করলে তখন তটিনী বলতে থাকে, কিসের জন্য ফোন করেছেন আপনি? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার বাচ্চাগুলো আমার হেফাজতে, এই জন্য এই খবরটা তোমাকে দেওয়ার জন্য ফোন করলাম। কেন, তোমার কি কোনো সমস্যা? তখন তটিনী বলতে থাকে, আমার বাচ্চাগুলো আপনার হেফাজতে মানে? আমার বাচ্চাগুলোকে আপনি কেন নিয়ে গেছেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, যতক্ষণ না বিজিত লাহিড়ীকে তুমি আমাদের হাতে ফিরিয়ে দিচ্ছ ততক্ষণ তুমি কিছুতেই তোমার বাচ্চাদের পাবে না। তুমি বিজিতকে 24 ঘন্টার মধ্যে আমাদের হাতে তুলে দাও, তোমার বাচ্চাদের নিয়ে যাও। আর তা না হলে কিন্তু তোমার বাচ্চাগুলো কখনোই 600 স্কয়ার ফিটের ফ্ল্যাটে যেতে পারবে না। এই বলে ফোনটা কেটে দিয়ে প্রিন্সিপাল ম্যামকে ফোন করে কর্ণ চ্যাটার্জি। এরপরে প্রিন্সিপাল ম্যামকে বলতে থাকে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? থানার দিকে যাচ্ছ তাই তো? তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, তুমি কি করে জানলে যে আমি কোথায় যাচ্ছি? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, পিছনে তাকিয়ে দেখো, একটা বাইক নিয়ে একটি ছেলে দাঁড়িয়ে আছে, তোমার পিছনে লেগে দিয়েছি, তোমাকে ফলো করছে। তুমি থানার কাছে যাওয়ার চেষ্টাও করো না। তুমি ভুলে যেও না যে লাট্টু ও পিকু আমার কাছে আছে। আর যদি তুমি আমার কথা না শুনে কোনো অ্যাফেয়ার বা কোনো কিছু করতে চাও, তবে কিন্তু এই বাচ্চা দুটোর কিছু হয়ে গেলে সে দায়ভার তোমার উপরেই পড়বে। সবাই ভাববে যে প্রিন্সিপাল ম্যামের গাফিলতির কারণে বাচ্চা দুটো প্রাণ হারালো। এটা মনে রেখো। তখন এই কথাটা শুনে ভয় পেয়ে যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, কর্ণ, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, একটু নিজেকে শুধরানোর চেষ্টা করো। তুমি কেন বুঝতে পারো না যে এগুলো করা ঠিক নয়? তুমি কেন এগুলো করো বলো তো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটা এটা অনেক বড় র্যাকেটের সঙ্গে জড়িয়ে আছে, তুমি এসব বুঝতে পারবে না। আমার বিজিতকে চাই। 24 ঘন্টার মধ্যে যদি বিজিতকে আমি না পাই তবে তবে ওদের দুজনের যে কি হবে সেটা কেউ জানে না। তটিনী গাঙ্গুলিকে বলেছি 24 ঘন্টার মধ্যে যেন বিজিতকে আমার হাতে তুলে দেয়। তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, বিজিতের সঙ্গে তোমার কি সমস্যা? বিজিতকে নিয়ে তুমি এতটা উতলা হয়ে পড়েছো কেন? বিজিতকে নিয়ে কেন এত এত বাড়াবাড়ি করছো তুমি? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিতকে নিয়ে কেন বাড়াবাড়ি করছি? বিজিত হচ্ছে আমাদের আমাদের র্যাকেটের মাথায় বসে আছে। ওই ওই সবকিছু হ্যান্ডেল করে। ওকে দিয়ে যে কতটা প্রয়োজন আমাদের সেটা শুধু আমরাই জানি। এই বলেই ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় তটিনীকে নার্স খেতে বললে তখন তটিনী বলতে থাকে, আমার বাচ্চাগুলো খেয়েছে কিনা আমি জানি না, আমার স্বামী খেয়েছে কিনা তাও আমি জানি না, তাই আমি খেতে পারবো না। আমার বাচ্চাগুলো না খেলে, আমার স্বামী না খেলে আমি যে কখনো খাই না, আমি যে খেতে পারবো না। এদিকে দেখা যায় লাট্টু ও পিকুকে আরাধ্যা খাওয়ানোর জন্য টেবিলে বসিয়ে বারবার খেতে বলতে থাকে, কিন্তু লাট্টু ও পিকু কিছুতে খাওয়ার জন্য রাজি হয় না। এরপরে দেখা যায় আরাধ্যা বারবার বলতে থাকে, আমি তো তোমাদের মাসি, তোমাদের মায়েরই মতো, তাই তোমরা খেয়ে নাও বাবা, আমি তোমাদের জন্য সবকিছু নিজের হাতে রান্না করেছি। তখন পিকু বলতে থাকে, তুমি মাম্মি কখনোই হতে পারবে না। তুমি মাম্মি হলে তবে আমাদের এভাবে আটকে রাখতে পারতে না। আমার মাম্মি তো কখনো আমাদের আটকে রাখে না। তুমি যদি মাম্মি হতে তবে কিছুতেই আমাদের আটকে রাখতে পারতে না, এভাবে টর্চার করতে পারতে না। এরপরে দেখা যায় কাবির এসে বলতে থাকে, এত কথা বলছিস কেন? একদম শেষ করে ফেলবো। তোদের তোদের যে কি হবে তোরা নিজেও জানিস না। এতটা কথা বললে এখনই একদম একদম শুট করে দেব। এরপরে আরাধ্যা বলতে থাকে, তুমি ওদের সঙ্গে এভাবে কথা বলছো কেন? বাচ্চাদের সঙ্গে এভাবে কথা বলতে হয় না, তুমি জানো না? এরপরে দেখা যায় তটিনী আরাধ্যাকে ফোন করলে তখন তখন আরাধ্যা বলতে থাকে, কি হয়েছে? তুই তুই ফোন করলি যে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমার বাচ্চাগুলো কি খেয়েছে? তখন আরাধ্যা বলতে থাকে, কখন থেকে আমি খাওয়ানোর চেষ্টা করছি, তোর বাচ্চাগুলো এমন একঘরে হয়েছে না। কত চেষ্টা করছি, মাটন করেছি, চিকেন করেছি, ফিশ করেছি, আরো কত কি, কিন্তু কিছুতেই ওদের খাওয়াতে পারছি না। তুই যেমন একঘয়ে, তোর বাচ্চাগুলো একঘয়ে হয়েছে। তখন দেখা যায় তটিনী লাউডে দিতে বললে তখন লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি আমরা তোমার কাছে যাব, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা এখানে থাকতে পারবো না। তখন তটিনী বলতে থাকে, তোমরা খেয়েছো? তখন লাট্টু পিকু বলতে থাকে, না মা, আমরা খাবো না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তোমরা কিচ্ছু মুখে দেবে না। আমি জানি তোমাদের কষ্ট হবে, তারপরেও তোমরা কিচ্ছু মুখে দেবে না। আমি তোমাদের মাম্মি, তোমাদের কিছুতে ওখানে থাকতে দেব না। তোমাদের ওখান থেকে উদ্ধার করতে আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করব। একজন মায়ের যা যা কর্তব্য আমি সব কর্তব্যই পালন করব, কিন্তু তোমাদের ওখানে থাকতে দেব না। তোমরা কোনো চিন্তা করো না। আমি আমি চা- আমি
বিজিতকে এনি কস্ট নিয়ে আসছি, যেভাবেই হোক আমি বিজিতকে নিয়ে এসে তোমাদের উদ্ধার করবো। পা, তোমরা কিছুতেই ভয় পেও না। তখন লাট্টু বলতে থাকে, মাম্মি আমাদের খুব ভয় করছে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর আমরা জানি আমাদের ওরা কিছু করতে পারবে না, কারণ পরশুরাম আমাদের বাঁচাবে। পরশুরাম তো আমাদের জন্য আছে, তাই না? এই কথাটা শুনে তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি পরশুরামকে চিনো পা? তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমি চিনি তো। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ঠিক আছে তুমি ওখানে থাকো, আমি দেখছি কি করা যায়, আমি তোমাদের ওখান থেকে নিয়ে আসার সকল চেষ্টা করব। এ বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় কাবির বলতে থাকে, টোটকাটা মনে হয় কাজে দিয়েছে, টোটকাটা অবশ্যই কাজে দিয়েছে। মা তো তাই তটিনী গাঙ্গুলি এখন দেখবে বাচ্চাদের উদ্ধার করার জন্য যা খুশি তাই করবে। এদিকে দেখা যায় নার্স তটিনীকে বলতে থাকে, কি ব্যাপার, আপনি খাবেন না? আপনি যে বাচ্চাদের খেতে বারণ করলেন, আপনি যে বললেন ওরা না খেলে আপনি খাবেন না। তখন তটিনী বলতে থাকে, না আমি খাবো না, আমাকে একটা কাজ করে দেবেন, আমাকে একটা কাজে হেল্প করবেন। তখন নার্স বলতে থাকে, কি কাজ? এরপরে তটিনী নার্সকে বলতে থাকে, আপনি 1 ঘন্টা দরজা বন্ধ করে এখানেই বসে থাকবেন, কেউ যদি ডাকে কোনোভাবে দরজা খুলবেন না, বলবেন পেশেন্ট খাচ্ছে। আমাকে 1 ঘন্টা টাইম দেবেন আর আমি বাইরে থেকে একটা কাজ সেরেই চলে আসবো। এরপরে দেখা যায় তটিনীকে উঠে বসালে তটিনী বলতে থাকে, আমাকে একটা নার্সের ড্রেস দিন, প্লিজ আমাকে একটা নার্সের ড্রেস দিন, আর কিছু চাই না আমার। এরপরে নার্স তটিনীকে বলতে থাকে, আপনার কিন্তু এভাবে যাওয়াটা রিস্কি হয়ে যাবে, আপনার পুরো শরীরটা ইনজুরি, এভাবে যাওয়াটা কি ঠিক হবে আপনার? তখন তটিনী বলতে থাকে, আমাকে তো যেতেই হবে, আমাকে আমার বাচ্চাদের উদ্ধার করতে হলে সবকিছুই করতে হবে, আমাকে আমার বাচ্চাদের উদ্ধার করতে হলে আমাকে যেতে হবে, তা না হলে আমার বাচ্চাদের উনি ক্ষতি করে দেবে। এই বলে তটিনী নার্সের পোশাক পরে বেরিয়ে যায় ধুলতে ধুলতে। এরপরে তটিনীকে বেরোতে দেখে শিবপ্রসাদ তটিনীকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তটিনী তুমি কোথায় যাচ্ছ এই অবস্থায়? এরপরে দেখা যায় বলরামকে ফোন করে বলতে থাকে, এক্ষুনি তটিনী অসুস্থ অবস্থায় বেরিয়ে গেল, আর আর ওর অবস্থা যেরকম দেখলাম, ও কিছুতে একটু একটু যেয়েই পড়ে যাবে, ও কিছুতেই পৌঁছাতে পারবে না। আর ও কোথায় যাচ্ছে সেটা লক্ষ্য কর, ওর পিছু কর। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, ওর তো পুরো শরীরে মাল্টিপল ইনজুরি, আর ও এভাবে বেরিয়ে গেল, কোনো ঝুঁকি হবে না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে ও বিজিতের কাছে যাচ্ছে, তুই ওকে ফলো কর, আমিও আসছি, তুই ওকে ফলো কর। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, ঠিক আছে বস, তুই যেটা বলবি সেটাই। আর তটিনী এসে পড়েছে, আমি ফোনটা রাখছি। এরপরে দেখা যায় তটিনী একটা গাড়িতে উঠতে গেলে তখন শিবপ্রসাদকে বলরাম বলে দেয় যে ও এখন একটা গাড়িতে উঠছে, ও আমার সামনেই দাঁড়িয়ে আছে, তুই তুই সময় মতো চলে আসিস। এ বলে ফোনটা কেটে দিলে শিবপ্রসাদ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় তটিনী তার ডিপার্টমেন্টে চলে আসে, আর সেখানে এসে বিজিতের মাথায় রিভলভার ধরলে তখন তটিনীর ডিপার্টমেন্টের সবাই অবাক হয়ে যায়। বিজিত মনে মনে বলতে থাকে, আমি খুব ভালো করেই জানি তটিনী গাঙ্গুলি আমাকে আমাকে নিয়ে কোথাও যেতে পারবে না, একটু গেলেই ও ঢলে পড়ে যাবে, সেখানে গিয়ে আমি ওকে শেষ করে আমি পালিয়ে যাব। এরপরে দেখা যায় তটিনীর টিমের লোকজন নিশাকে বলতে থাকে, নিশা শুট করো, এভাবে ওকে নিয়ে যেতে দিও না, শুট করে দাও, এটা যা হবার হবে, পরে আমি সবটা দেখে নেব, তুমি শুধু শুট করে দাও নিশা, তোমাকে যেটা বলছি সেটাই করো।